কথা বলবেন, জোরে বলবেন এবং অনবরত বলবেন। নিজের অস্তিত্ব জানান দিতে হবে। কিন্তু কিভাবে? আছে। প্রথমত হচ্ছে আমার মন মানসিকতায় কতগুলো দুর্বলতা তৈরি করেছেন আপনারা মনে কি মানে পোদরাল সেন্সে। সেটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর আয়তনের দিক দিয়ে 92তম স্থান, আর 193টা রাষ্ট্রের মধ্যে বাকি সব রাষ্ট্রগুলো তার থেকে ছোট। সুতরাং আয়তনের দিক দিয়ে আমরা অত ছোট নই। আরেকটা জিনিস হচ্ছে জনসংখ্যা বিবেচনায় আমরা হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম, এবং জনসংখ্যা যে কোনো বিবেচনায় যে কোনো দেশের জন্য প্রতিপক্ষের কাছে এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিচ্ছি। ইরাক ইরান যুদ্ধ হলো 8 বছরের বেশি সময়, এবং ইরাকের পাশে গালফ কোঅপারেশন কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সমস্ত প্রকারের সাহায্য দিয়েছে, কিন্তু ওদের লোক সংখ্যা ছিল সেই সময় 1,70,00,000, আর ইরানের সেই সময় লোক ছিল 6.5 কোটি। সুতরাং সাদ্দাম হোসেনের লোকের মানে যুদ্ধে যাওয়ার মতো লোক পাচ্ছিল না। আর সাম্প্রতিক সময়ে এই যে ইউক্রেনের জন্য সর্বপ্রকারের সাহায্য, তারপরেও ইউক্রেনে এখন যুদ্ধে যাওয়ার লোক পাওয়া যাচ্ছে না। ওদের ছিল 3,40,00,000, আর রাশিয়ার হচ্ছে 14.5 কোটি। সুতরাং জনসংখ্যাটা বিশাল ব্যাপার। তো এই যে সম্পদ আমরা যদি বিবেচনা করি, আমরা অনেক শক্তিশালী অবস্থানে আছি, এবং ভারতের আশেপাশে যতগুলো প্রতিবেশী আছে তার মধ্যে জনসংখ্যার বিবেচনায় আমরা সবচেয়ে বেশি। কিন্তু ভারত বিবেচনায় তো আমরা কম, তাতে তো প্রায় 150 কোটির মতো মানুষের জনসংখ্যা, কোনো অসুবিধা নেই। এখনো শোনেন, এই আপনার মানে রণকৌশলে বা ভূকৌশলগত বিবেচনায় শুধু তো ভারতের যেমন 140 কোটি আরও বেশি হতে পারে, একটু বেশি হয়েছে বোধহয়। আপনি ভারতকে অন্য কতগুলো দেশের সাথে মোকাবেলা করতে হচ্ছে দেখেন তো। পাকিস্তান, শ্রীলঙ্কা। তো আমি জানি না বলছি কিনা, আবার বলছি যে ভারতের সাথে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক নাই। সবশেষ আপনি একটু দেখেন, সরি ইন্টারাপ্ট করলাম, আপনার আমেরিকার সাথে কানাডার সম্পর্ক কত ভালো, সামান্য একটু হিচাব হয়েছে। তো তারপরে আপনার রাশিয়ার সাথে, বেলারুসের সাথে সম্পর্ক ভালো, চীনের সাথে, মঙ্গোলিয়ার সাথে ওরকম দ্বন্দ্ব নেই। তাহলে আপনি দেখেন আফগানিস্তানের সাথে তার দ্বন্দ্ব নেই, আফগানিস্তানের সাথে তার সীমান্ত আছে, দ্বন্দ্ব নেই। পাকিস্তানের সাথে দ্বন্দ্ব নেই। আর ভারত একমাত্র দেশ পৃথিবীতে সম্ভবত আমার বিবেচনায় যার সব প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ। ওই যে হিন্দুত্ববাদ যেটা বলে আর কি, মানে তো এইটাই তাদের কাল হয়ে গেছে। এই কারণে আপনার প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব বেশি হচ্ছে। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস আমি একটু বলি। এই যে বলে আমরা একটা মানসিক আমাদের দৈন্যতার সৃষ্টি করছে একটা কথা, যে ভারত আমাদের 3 দিদি ঘিরে আছে। আর আপনি বলেন না কেন, বাংলাদেশ হচ্ছে ভারতকে দ্বিখণ্ডিত করার জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। শিলিগুড়ি করিডোর আপনি বন্ধ করে দেন, তাহলে সেটা 2 ভাগে ভাগ হয়ে গেল। আমি বলছি না সেটা করতে হবে, কিন্তু অর্থাৎ তাদেরও পরিষেগতভাবে আমরা অনেক স্ট্রং, অবশ্যই আমাদের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এখন আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হচ্ছে। কারণ আপনার মনে রাখতে হবে যে কোল্ড ওয়ার, শীতল যুদ্ধের প্রথম পর্ব শেষ হয়ে গেছে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে। কিন্তু আবার এই কোল্ড ওয়ার অর্থাৎ শীতল যুদ্ধ শুরু হয়েছে 2.2 যেটা ভার্সন বলা হচ্ছে, যেটা এখন তো ভারত বাংলাদেশ সেনা যুদ্ধ আর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা তো ওপেন অনেকটাই। না, সেনা যুদ্ধকালীন একটা অন্যরকম, সেটা বিস্তর পরিসর কথা বলার দরকার, নাহলে অল্প বললে আবার ভুল বোঝাবুঝি হবে। তা আমি সেই জন্য বলছি যে আমাদের অবস্থান, ভৌগোলিক অবস্থান, ভারত আমাদেরকে চিন্তা করা উচিত আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এত জনশক্তির একটা দেশ। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা আমি আমরা প্রায় ভুলে যাই ভাই, সেটা জানেন, এই পরেশ বড়ুয়ার কথা আমরা বলি। ভাইকে অনেক ধন্যবাদ পরেশ বড়ুয়ার কথা বলার জন্য, বাংলাদেশে ছিল, তারা আমরা ফেরত পাঠিয়েছি। আর আমাদের সন্তু লারমা আর প্রীতি কুমার, এই শান্তি বাহিনীর নেতাগুলো ওখানে গিয়ে থাকতো, তাদের কি হলো? আর এখন বলা হয়, এটা আনুমানিক একটা ফিগার দেখলাম, 45,000 লোক ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থান করছে, যাদের লোক তারা দণ্ডিত হয়েছে, তো তাদের ফেরত দিচ্ছে না। তো
এখন এটা যেন মনে হয় ভগবান, আমরা তো বরাবরই যে এখন ভগবান করলে লীলা আর আমি করলে দোষ, তাহলে তো হবে না।